সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, আজকে আমরা সুনির্দিষ্ট একটি বিষয়ে আলোচনা করব। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে জারি করা সরকারের রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো কলম বিরতি পালন করেছে সদ্য বিলুপ্ত এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এই অবস্থায় সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ দেখা না গেলেও তবে সর্বশেষ জানা গেছে যে আগামীকাল একটি আলোচনা হতে পারে এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ ফরিদউদ্দিন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই মোহাম্মদ ফরিদউদ্দিন আপনার কাছে আসতে চাচ্ছি যে এনবিআরের তো একটি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটি করা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে। আপনি সেই কমিটির একজন সদস্য। তো সেই কমিটির প্রতিবেদনের কি অবস্থা, কোন অবস্থায় আছে সে? ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে ইনভাইট করার জন্য, এনটিভিকে এবং আপনাদের সবাইকে, যারা দেশের সবাইকে। সরকার অক্টোবর মাসের দিকে সম্ভবত এই কমিটিটা করেছিল। তো আমরা কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে অংশীজনদের তো মতামত নিয়ে আমাদের কাজটা করতে হবে। তো আমরা অংশীজনদেরকে বিভিন্ন অংশীজন, যা থিঙ্ক ট্যাঙ্ক হতে শুরু করে সবাইকে, ইম্পর্টেন্ট যারা আছে, এখানে তো শত শত অংশীজন আছে, কিন্তু ইম্পর্টেন্ট সম্ভবত 25টা সংগঠনকে আমরা এই ব্যাপারে তাদেরকে লিখিতে বলেছিলাম যে তাদের এই সমস্ত এনবিআরের সংস্কারের ব্যাপারে কার 4টে এরিয়া গভর্নমেন্ট আমাদেরকে দেখতে বলেছে। 4টে এরিয়াতে তাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকলে যেন তারা জানায়। তো অনেকে জানিয়েছে। তারপরেও আমরা নিজেরা পার্সোনালি এনবিআরের ভিতরে, এনবিআরের বাইরে যারা অনেকের সাথে আমরা এটা যোগাযোগ করি, মতামত নিয়ে আমরা সেগুলি, এবং যে সমস্ত রিপোর্ট আছে, ও বিশ্বব্যাংক হতে শুরু করি, হয়তো অনেক ইউনিভার্সিটি প্রফেসর, তারাও কিন্তু এই ব্যাপারে অনেক গবেষণা করেছে। তারপরে বিভিন্ন ইভেন একটা মিডিয়ার, আপনাদের মিডিয়ার একজন লোক মিস্টার, সে কিন্তু কাফসার নামে একজন, সে প্রথম একটা বই, রাজস্ব ভাবনা নামে একটা বই লিখেছে। আমরা সমস্ত সেকেন্ডারি ডকুমেন্টসগুলি একবার সব, আমি নিজে পার্সোনালি সবগুলি ডকুমেন্টস আমরা পরীক্ষা করেছি, কে কী মতামত দিয়েছে সবগুলিকে এক জায়গায় নিয়ে এসে আমরা তার ভিত্তিতে একটা প্রস্তাব তৈরি করেছি। এটা অলরেডি মোটামুটি ঠিক আছে। তো এইটা করার আগে, এটা করেছি আমরা ফেব্রুয়ারির শেষে, মার্চের দিকে করে আমাদের প্ল্যান ছিল যে আমরা এই প্রস্তাবগুলি, যেহেতু তাদের স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে করেছি, আমরা আবার স্টেকহোল্ডারদের কাছে যে রিকমেন্ডেশনগুলো আমরা তৈরি করেছি সেটা আবার স্টেকহোল্ডারদের কাছে পাঠাবো, যে যেন তারা এটা ভ্যালিডেট করে দেয়। তারা যদি মনে করে যে আমরা কোনো জায়গায় বাদ দিচ্ছি, যেন তারা কারেকশন করলে আমরা করব, আর যদি কোনো জায়গায় বলে যে বাদ দিতে হবে, আমরা সেইভাবে কারেকশন করি, তারপরে চূড়ান্ত করে গভর্নমেন্টের কাছে দেবো, যাতে একটা ন্যাশনাল কনসেনসাস ডকুমেন্ট হয়। কারণ এনবিআর রিফর্মটার ব্যাপারে যেহেতু এখানে বিভিন্ন অংশীজন আছে, এখানে এক একজনের স্বার্থ এক এক রকম, কনফ্লিক্টিং ইন্টারেস্ট আছে। এই কনফ্লিক্টিং ইন্টারেস্টকে কিন্তু একটা এরিয়াতে নিয়ে আসা খুব ডিফিকাল্ট। সেই জন্য আমরা বলছি স্টেক হোল্ডারদের সবার সাথে আলোচনা করে, আমরা যতটা সম্ভব সবার সাথে আলোচনা করে একটা কনসেনসাস ডকুমেন্ট বানাবো। এবং কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা আছে, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না, কারণ একজনের সাথে আরেকজনের ক্ল্যাশ হয় বলে। এই কারণে আমরা একটা কনসেনসাস ডকুমেন্ট বানাবার সিদ্ধান্ত নিয়ে কাজ করছি, এবং আমরা এই ডকুমেন্টটা এখন ইয়াদের কাছে, স্টেক হোল্ডারদের কাছে পাঠাবো। কিন্তু যেই বিষয়টা, যে এই যে এনবিআর পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশনের সেপারেশন বিষয়টা, এই বিষয়টা কিন্তু অ্যাজ পার্ট অফ দ্যাট আমাদের টোটাল রিফর্মের একটা অংশ। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, একসাথে হলে জিনিসটা আজকে এই বিতর্কটা হতো না। কিন্তু আপনাদের প্রতিবেদনটা কি জমা দেননি এখনো না, গভর্নমেন্ট? ওটা বললাম যে স্টেকহোল্ডারদের কাছে দিব, তো ওটা ভ্যালিডেট করি তারপরে জমা দেব। কিন্তু ওই যে সেপারেশনের বিষয়টা, এটা আইএমএফ এর একটা শর্তের জন্য আমাদেরকে বলা হলো এটা তাড়াতাড়ি করতে হবে, এটা ইমিডিয়েটলি করার জন্য। ওই জন্য আমরা ওটা তাড়াহুড়ো করে ওটা আলাদা দিয়েছি। কিন্তু এটা যদি টোটাল প্যাকেজের সাথে যেত, তাহলে আমার মনে হয় আজকে যে বিতর্কটা আসছে, তাহলে বিতর্কটা আসতো না। কারণ তখন এই পলিসি সেপারেশন বিষয়টা কিন্তু টোটাল রিফর্মের বিষয়টার সাথে একসাথে দেখলে বুঝতে পারতো এটা গুরুত্বটা কতটুকু, এখানে গভর্নমেন্টে কি করা উচিত কি উচিত না, এই জিনিসটা বোঝা যেত। তার মানে পার্শিয়াল একটা রিপোর্ট আপনারা দিয়েছেন আলাদা দিয়েছে ওই অংশটার জন্য। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট কি সেটি, আমার জানা মতে সেটি তো এখনো পাবলিক করেনি। না, পাবলিক করে। তো এত বড় একটা প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে সরকারের নতুন 2টা বিভাগ করা হলো,
নিশ্চয়ই এই প্রতিবেদনের ভিত্তিতেই করা হয়েছে বা সাথে সরকারের কিছু ইচ্ছা অনিচ্ছা যোগ করে। রাইট রাইট তো সেটি পাবলিক না করে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো। আপনি তো এই রাজস্ব বোর্ডে দীর্ঘদিন কাজ করেছেন, তো তারপর তো এই সংস্কার কমিটির সদস্যও ছিলেন বা আছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এটি এত তড়িঘড়ি করে তারপরও না ওই যে একটি কথা আসছে যে মধ্যরাতে অধ্যাদেশ জারি করা না না হয়েছে, আমি বলি আপনাকে খুবই গোপনীয়। সেটা বলা হয়েছিল যে আইএমএফ এটা জরুরি চাচ্ছে, আমাদেরকে যে ধারণা হয়েছিল, এবং এই বিষয়ে তাড়াতাড়ি দিতে হবে। আমরা দিয়েছি সম্ভবত ডিসেম্বর মাসে অথবা জানুয়ারির প্রথম দিকে। তো তারপরে কিন্তু এটা পাশ হয়েছে সম্ভবত এপ্রিলের কোনো এই মাঝামাঝি বা বেশি দিন আগে হয়নি মনে হয়, এপ্রিল মাসে হয়েছে। হ্যাঁ, বেশ অনেক দিন পরে হয়েছে। কাজে এটা কেন চেঞ্জ হয়েছে এটা তার আমরা জানি, এটা গভর্নমেন্টের ব্যাপার। এটা গভর্নমেন্ট কীভাবে চিন্তা ভাবনা করছে, পলিসি মেকাররা কীভাবে ভাবছে, সেটা তার আমার জানার কথা না, সেটা গভর্নমেন্ট বলতে পারবে। তো না, কিন্তু যেই এখন আপনাকে পরামর্শক কমিটির সদস্য হিসেবে না, আপনি যেহেতু এটাই আপনার সাবেক কর্মক্ষেত্র, দীর্ঘদিন কাজ করেছেন এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ পোর্টফোলিও হোল্ড করেছেন। আপনি আমার জানা মতে আপনি আমি সব এনবিএ সব এরিয়া দেখেছি, সব এরিয়া দেখেছেন, সদস্য ছিলেন খুবই গুরুত্বপূর্ণ পোর্টফোলিওতে, এবং আপনি চিটং কাস্টম হাউসের কমিশনার ছিলেন। তো সবকিছু মিলে যে আপনাদের ডিপার্টমেন্টকে যে বিলুপ্ত করা হলো, তাতে কি আপনাদের ডিপার্টমেন্টের সক্ষমতার অভাব ছিল, এই কারণেই কি করা হলো? না, ডিপার্টমেন্ট কিন্তু বিলুপ্ত করা হয়নি, ডিপার্টমেন্টের নাম পরিবর্তন হচ্ছে, রাজস্ব বিলুপ্ত বিলুপ্ত হয়নি। করা হয়েছে। বিলুপ্ত তো হয়নি, বিলুপ্তি মানে হয়েছে একবার, বিলুপ্ত তো না। রাজস্ব বোর্ডের জায়গায় হচ্ছে আমরা প্রস্তাব করেছি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আর নীতি বিভাগ, ওটাকে আলাদা করেছে। নীতি এবং ব্যবস্থাপনা একসাথে ছিল, এটাকে আলাদা করার দাবিটা বিভিন্ন অংশীজন থেকে দীর্ঘদিন থেকে আসছিল। এটা নিয়ে কোনো দ্বিমত নয় যে বিভাজন, এবং এটা কিন্তু গ্লোবাল বেস্ট প্র্যাকটিসও, এবং এটা জরুরিও ছিল। সো এটা নিয়ে কোনো দ্বিমত নাই। দ্বিমতটা হচ্ছে ইভেন পলিসি ডিভিশন যে করা হয়েছে সেটা নিয়েও আমার মনে কেমন দ্বিমত নাই, এবং রাজস্ব বিভাগ যে করেছে এটা নিয়েও দ্বিমত নাই, থাকা নাই। আমার মনে হয় যে প্রথম আপত্তিটা আসছে যে রাজস্ব বিভাগ এবং নীতি বিভাগের যিনি নেতৃত্ব দেবেন, সেখানে কে নেতৃত্ব দেবেন। যারা এনবিআর তারা বলছে যে, আমরাও বলছি যে যেহেতু এটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং ট্যাক্স পলিসিটা কিন্তু আসলে কিন্তু জেনারেল গভর্নমেন্টের ডেভেলপমেন্ট পলিসি না, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এটাকে আপনাকে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, তারপরে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, অনেক কিছু আপনাকে মেনে করতে হবে, এবং ইন্টারন্যাশনাল ট্যাক্স ম্যানেজমেন্টের এগুলো অনেক টেকনিক্যাল বিষয় আছে, যেটা কিন্তু হঠাৎ করে আপনি একজন লোককে আনি বসাই দিলে তো তিনি শিখতে পারবেন না। কাজে নেতৃত্বে যিনি থাকবেন তার ওই নলেজটা তো থাকতে হবে, গ্লোবাল এবং ন্যাশনাল নলেজ থাকতে হবে। স্টেক হোল্ডারদের প্রত্যাশাটা কী এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যে কনফ্লিক্টিং ইন্টারেস্ট আছে সেটা আপনাকে বুঝতে হবে। এই নলেজ সম্পন্ন লিডার যদি না দেন, তাহলে তো হবে কি যে আপনি যে উদ্দেশ্যে পলিসিকে একটা উত্তম ট্যাক্স পলিসি করার জন্য করেছেন সেটা তো বাহত হবে, তাই না? আপনার তো উদ্দেশ্য পরিচালিত হবে না। সেকেন্ড থিং হচ্ছে, আপনি যদি ট্যাক্স পলিসি সাউন্ড না করেন, ডিস্টরশন থেকে বের করে নিয়ে না আসেন, এবং ট্যাক্স ব্যবস্থাপনা যদি আধুনিক করতে না পারেন, তাহলে এই যে ডিজিটালাইজেশন, টোটাল রিফর্ম অফ দ্য ট্যাক্স ম্যানেজমেন্ট, এবং সেটা তো আপনি অর্জন করতে পারবেন না। কাজে জানি ভিশনারি লিডার হতে গেলে তাকে ওই ডোমেন নলেজ তো থাকতে হবে। দ্যাট ওয়াজ দি এক্সপেকটেশন যারা এখন আন্দোলন করছে তাদের এবং আমাদের অ্যাজ ওয়েল। জি, এবং আমি বিশ্বাস করি স্টেক হোল্ডারও তাই চাচ্ছে। জি, ধন্যবাদ। আমরা একটু তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে যাচ্ছি যে আপনারা তো আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করেন, সিপিডি তো বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে বেশি কাজ করে, গবেষণার কাজ করেন, এবং আপনারা যেই মতামত দেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে বা যে ধরনের ফোরকাস্ট দেন, এগুলো সরকার এমনকি সব ধরনের স্টেক হোল্ডার যারা আছে তারা সবাই খুব গুরুত্বের সাথে দেখে। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে এই 12ই মে মধ্যরাতে জাতীয় রাজস্ব বোর্ডকে বাতিল করে যে দুটি বিভাগ ঘোষণা করা হলো, যেটি নিয়ে এই আন্দোলন চলছে, এই সরকারের এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি একটু লম্বা সময় পিছনে যাই। এমন না যে ধরেন এই যে সংস্কারের যে সুপারিশটা, যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে নীতি এবং ব্যবস্থাপনা, বা আমরা যেটাকে সহজ ভাষায় বলি নীতি প্রণয়ন এবং আদায়, এটাকে আলাদা করবার কথা আমরা অনেক দিন ধরে বলছি। এটা আজকের মানে এমন না যে গত 2-3 মাসে এটা এসছে, এবং ফলে যেই
IMF এর চুক্তির কথা ফরিদ ভাই বললেন, ওইটাও কিন্তু গত সরকারের সময়ে এই চুক্তি করা হয়েছিল, তার মধ্যে এই ক্লজটা ছিল। সুতরাং এটা অনেক দিনের আলোচনা, আমরা বলেছি এটা IMF এর চাপানো কোনো শর্তও না, এটা বিভিন্ন স্টেক হোল্ডার বলেছেন, এমনকি এবং যারা আন্দোলন করছেন তারাও বলছেন যে তারাও। আচ্ছা সেখানে ধরেন আমি পরে আসি যে এটা যেমন ধরেন রাজস্ব নীতির ক্ষেত্রে সবচাইতে বড় অন্যান্য বিষয়ে যারা প্রতিবাদ করেন, দেখেন আপনি ব্যবসায়ী সমাজ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আওয়াজ তোলেন, ব্যবসায়ীরাও কিন্তু এটাকে মানে সাপোর্ট করেন। তো এইটার একটা জেনারেল কনসেনসাস আছে। এবং এইবার যখন এই আলোচনাটা হয়েছে, আমরা মানে ওনাদের কমিটি গঠনের আগেও আমরা যখন অর্থনীতির শ্বেতপত্র আমরা যারা করলাম, তখন যে আলোচনা হয়েছিল, তখন আমরা বিভিন্ন অংশীজনের সাথে যে আলোচনা করেছি, তার মধ্যে রাজস্ব আদায়ের সাথে যুক্ত যারা আছেন তাদের সাথেও আমরা আলোচনা করেছি, সেই সরকারি কর্মকর্তাদের সাথে, যারা রিটায়ার করেছেন তাদের সাথে হয়তো করেছি। তো সেই তাদের ওই আলোচনার ভিতরে আমরা এই বিষয়টি এনেছিলাম যে এটাকে ওনারা কেমনভাবে, ওনারা এটাই একভাবে এখন একটা রিয়ালাইজেশন আসছে ওনাদের। আগে এক সময় একটা আমি যেটাকে বলে আমরা তাদের মনের ভিতরে একটা জড়তা ছিল যে এটাকে আলাদা করা, ট্র্যাডিশনালি আমরা এইভাবে আছি, কিন্তু এখন এটাতে আমার যতটুকু জানা আছে, আমি যতজনের সাথে কথা বলেছি, ফরিদ ভাইও বললেন যে যারা আন্দোলন করছেন বা যারা এটা আপত্তি বাস্তবতাটা বুঝতে পারছেন তারা, হ্যাঁ তারা এটাকে এখন স্বীকার করেন যে এটা ভাগ করতে হবে। এখন ভাগ করলে আমাদের মূল যেই আলোচনার ভিতরে হারিয়ে যাচ্ছে সেটা হলো যে আমরা এটা কেন আলাদা করতে যাচ্ছি। আমরা আলাদা করতে চাচ্ছি যেন নীতি প্রণয়নটা আদায়ের উপরে শুধুমাত্র ফোকাস না করে, কারণ একটা কর নীতির বহুবিধ এটার কিন্তু অভিঘাত আছে, এটার প্রভাব পড়ে। আপনি বিনিয়োগ থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, মানুষের জীবনযাত্রার ব্যয়, পরিবেশ সংরক্ষণ, সেইটা সরকার তো আসলে মানে একটা আদায় করা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না। সুতরাং ওনারা যখন একটা কর নীতি করবেন তখন এটা সামগ্রিক অর্থনীতির কথা, আপামর জনগণের কথা বিচার করে ওনারা করবেন। সুতরাং এটাকে ইন্ডিপেন্ডেন্ট করবেন। যখন আপনি আদায়টা এবং নীতিটা একসাথে থাকে তখন এটা একটার মধ্যে অনেক সময় প্রভাবিত হয়ে যায়, এবং এইটার প্রমাণ আমরা পেয়েছি বলেই আমরা এটা বলছি। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনি বাংলাদেশের পুলিশকে বললেন যে আপনারা ওই ক্রিমিনাল পেনাল কোড এটাকে কেমন হওয়া উচিত, ওনারা বলবে যে আদালতে শোটও করার দরকার নেই, আমি গ্রেফতার করে নিয়ে ওই আসামিকে 7 বছর আগে রেখে তদন্ত করে তারপর আদালতে সোপর্দ করব, এইটাই বেস্ট। তাহলে তো আর এইভাবে হবে না, কারণ আসলে জিনিসটা আমরা যখন আইনের কথা বলি তখন কিন্তু পুলিশ আইন তৈরি করে না, তারা আইনটাকে প্রয়োগে সাহায্য করে। এই ক্ষেত্রেও বিষয়টা তাই। অধ্যাদেশ নিয়ে এত বিতর্ক হচ্ছে, এত আন্দোলন সংগ্রাম হচ্ছে, তো সেই অধ্যাদেশ জারির প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে সরকার আসলে সঠিক প্রক্রিয়ায় করেছে কিনা বাস্তবায়ন। আমি মানে বিরতির আগে যেটা বলছিলাম সেটা হলো যে এইটার যে বিভাজনটা এবং নীতি এবং যে আদায়, এটাকে আলাদা করা, এটাকে আলাদা মানে হলো স্বাধীন করা। সেই স্বাধীন করার বিষয়টা এক ধরনের ঐক্যমত্য ছিল। এখন যে প্রক্রিয়ায় করা হলো সেই প্রক্রিয়ার যদি আপনি একটা ধাপ দেখেন যে একটা পরামর্শ কমিটি আছে, ওনারা একটা সুপারিশ করেছেন, ওনারা হয়তো ফুল রিপোর্ট দেন নাই, কিন্তু আমি যতটুকু জানি একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট ওনারা দিয়েছেন। সেই রিপোর্টটা প্রকাশ করা হয় নাই, কিন্তু ওইটা নিয়ে সরকার ওইটার মতো করেই আসলে অর্ডিন্যান্স করার কথা ভেবেছেন। কিন্তু যেইভাবে মানে তাড়াহুড়া শব্দটা আপনি ব্যবহার করছেন, এটা তো মানে ইমার্জেন্সির মতো একটা মাঝরাতে এটাকে করা হয়েছে। অনেকে বলতে পারেন যে ওনারা খুবই কর্মঠ মানুষ, সারা রাত জেগে হয়তো কাজ করেন, খুবই মানে একটা পরিশ্রমের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো সত্যি হলো যে এইটা এত দ্রুত করারও বিষয় ছিল না। মানে হয়তো একদিন দুদিন আপনি পরে করলেও যে পৃথিবীর ধ্বংস হয়ে যেত তা তো না। একটা IMF এর চাপ ছিল, এইটা এখন পরিষ্কার। যদিও যখন এই অর্ডিন্যান্সটা করা হয়, আমি একটু স্মরণ করিয়ে দিব সবাইকে, যে তখন কিন্তু গভর্নর সাহেব বলছিলেন যে ওনারা IMF এর ঋণ আমাদের দরকার নেই, দরকার হলে আমরা পাবো না, এটার জন্য আমরা শর্তের ভিতরে ঢুকবো না। কিন্তু আসলে তো নেগোসিয়েশন হচ্ছিল। নেগোসিয়েশনের আপনার পত্রপত্রিকায় আমরা দেখেছি যে অন্তত একটা ক্লজ ছিল এইটা, যে 3-4টি বিষয়ে আটকে ছিল, তার একটা এইটা। আমি যেটা খুব মানে স্পষ্ট করে আমার কাছে মনে হয়েছে এবং আমার কাছে অবাক লেগেছে যে এই এত বড় একটা রিফর্ম, এবং সম্ভবত এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো সংস্কার করেছেন তার মধ্যে এটা সবচাইতে সিগনিফিকেন্ট আমি এই জন্য বলবো কারণ এটার গুরুত্বর জন্য। এবং আর কোনো প্রতিষ্ঠানকে এইভাবে কিন্তু আপনি অনেকগুলো আইন হয়তো আপনার পরিবর্তন করেছেন, যেগুলো কালো আইন ছিল বা এই ছিল, বাতিল করা হয়েছে, অনেক স্থাপনার নাম চেঞ্জ করেছেন, এগুলো বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এত বড় একটা প্রতিষ্ঠান যেটার
মেজর মানে সম্পদ দিয়ে আমাদের দেশের মানে অর্থনীতি রাষ্ট্র পরিচালনা সেইটাকে করার আপনি জন্য যে আলোচনা ব্যতিরিকে করলেন। এবং আপনি দেখেন আলোচনা মানে হলো আপনি কোনো এই অর্ডিন্যান্সের যেই ড্রাফটটা, এটা কোনো আলোচনার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়নি। যেই পরামর্শ কমিটি ফরিদ ভাইদের আছে, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম, এটাকে প্রকাশ করার ব্যাপারে হয় বাধা দিয়েছে অথবা ওনারা করেন নাই। এবং একই সাথে দেখেন এই সরকারের মেয়াদ আমরা যতটুকু বুঝতে পারছি, যদি প্রধান উপদেষ্টার কথা ঠিক হয়, হয়তো আর বছর খানেকের মতন আছে। এরপর তো একটা রাজনৈতিক সরকার আসবে। একটি রাজনৈতিক সরকার দলের সাথেও আলোচনা হয়েছে বলে আমার জানা নাই। আমি দু একটি রাজনৈতিক দলের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওনাদের সাথে আলোচনা হয়নি। তো এইরকম একটা এত বড়, যেই অন্য সকল সংস্কারের বিষয়ে এত দীর্ঘ আলোচনা চলছে, এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনগত সংস্কারকে আলোচনা করা হলো না, তখন এইটার ভিতরে কিন্তু অবশ্যই সন্দেহের উদ্বেগ হয়। দুটো বিষয়ে সন্দেহ হচ্ছে। একটা হলো যে যেই মানসিকতার কথা আমরা এতদিন বলে এসেছি আগের সরকারের, যে তারা সত্যিকার অর্থে জনগণ এবং অংশীজনের মতামতকে গ্রহণ করার মতন গণতান্ত্রিক মানসিকতার ভিতরে ছিলেন না, সেইটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থেকে যাচ্ছে। এবং নিঃসন্দেহে যেই বড় অভিযোগটা এসছে সেটা হলো যে একটি বিশেষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দলের প্রতি যে দলের যে প্রভাব নীতির ভিতরে, সেই নীতির করা মানে মুষ্টির থেকে আমরা এখনো বের হতে পারিনি। এখন আগামীকালকে হয়তো আলোচনার ভিতরে যাবেন এটাকে আরেকবার। আমি আবারও এটা স্পষ্ট করে বলবো, ওনারা হয়তো ফরিদ ভাইরাও আলোচনার ভিতরে যাবেন। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে এটাকে একটা ট্রেড ইউনিয়নের একটা হরতাল চলছে এই জন্য আমরা আলোচনা করে ওনারা যা বলছেন এইটার ভিতরে নিয়েন না। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা শুধুমাত্র একমাত্র অংশীজন না। সত্যিকার অর্থে কর দিবেন হলো জনগণ। করের সাথে ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং প্রত্যেকটা মানুষের জীবন প্রবাহ যুক্ত আছে। এটাকে বড়ভাবে আলোচনায় আনেন। ওই অর্ডিন্যান্সে অবশ্যই একটা ধারা আছে যে এটা কবে বাস্তবায়ন হবে এটা নির্ধারণ করবে সরকার। সুতরাং সেই আলোচনার ভিতরে সম্ভব হলে রাজনৈতিক দলের যারা অর্থনীতি বিষয়ে বিশেষ মনোযোগী থাকেন, যারা নেতৃত্বের ভিতরে থাকেন, তাদের সাথেও আলোচনা করেন এবং এটা উন্মুক্তভাবে করেন, এটা প্রকাশ্যে করেন। আমি তো বলবো যে কালকে যে আলোচনা উপদেষ্টারা এবং এই সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের ভিতর হচ্ছে, এটাকে প্রকাশ্যে করেন। আমরা দুই পক্ষে জনগণ শুনি, তাহলে এটার ব্যাপারে কোনো কনফিউশন থাকতো না। এইটার ব্যাপারে কে দোষী কেই এইটাও আমরা মনে করতে পারতাম। সেই ধরনের একটা স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়কে সরকার এটা আপহোল্ড করবে, এইটাই হলো আমাদের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা বিশেষ ধরনের চাহিদা আছে। যেই গণতান্ত্রিক মূল্যবোধকে আমরা 15 বছর ধরে হারাতে দেখেছি, সেই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই এত বড় গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এতগুলো মানুষের প্রাণের ভিতর দিয়ে যেতে হয়েছে। সুতরাং এই বিষয়টা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এবং এইটাকে আবারও আমি বলছি যে এটা কোনো ট্রেড ইউনিয়নের নেগোসিয়েশন হওয়া উচিত না। জি, ধন্যবাদ। আমি যেহেতু আপনি বলছিলেন যে রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা হয়নি, সেটি আমি কনফার্ম করছি যে 2-3 দিন আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু একটি প্রোগ্রামে বলেছেন যে এনবিআর এর যে বিষয়টি অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়নি, উনি এটা অ্যাডমিট করেছেন। তো আমরা একটু মোহাম্মদ ফরিদ উদ্দিন আপনার কাছে আসছি যে যেই 3 দফা দাবিতে এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যেই কর্মসূচি পালন করছে, তো আমরা প্রথম দিন থেকেই দেখছি যে পুরো যতক্ষণ কলম বিরতি পালন করা হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে। এবং 13 তারিখে আমি আমাদের যেহেতু চিটং কাস্টম হাউসের পরে সবচেয়ে ব্যস্ত কাস্টম হাউস সম্ভবত বেনাপোল, তো আমি বেনাপোলে আমাদের যে প্রতিনিধি আছে তার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে আমদানি রপ্তানি দুটোই বন্ধ আছে, কিন্তু কর্মসূচি ছিল সম্ভবত রপ্তানি কার্যক্রম চলবে। তার মানে মাঠ পর্যায়ে ইন্টেন্সিটিটা আরও বেশি যদ্দূর মনে হয়েছে আমার। তো কি মনে হয় যে এই গত কয়েকদিনে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে, রাজস্ব আহরণে কতটুকু বিঘ্ন ঘটেছে? আমার মনে হয় এটা এই ধরনের আন্দোলন আগেও হয়েছে, হয় স্টেক হোল্ডাররা করেছে, সিএনএফ এজেন্টরা করেছে, অথবা অফিসাররা করেছে। সমস্যা হয়েছে আমাদের রাজস্বের ম্যাক্সিমামটা আসলে আমদানি পর্যায় থেকে। তো আমদানি পর্যায়ে যদি
ধরেন 2005-06 সনে কিন্তু আন্দোলনের ফলে অনেক দিন মালামাল মূল্য খালাস করতে পারে না, কিন্তু যখন আন্দোলন চলে গেছে তারপরে মাল খালাস করছে। কাজে রেভিনিউটা যেটা আপনি গত সপ্তাহে পেতেন সেটা পরের সপ্তাহে পাবেন, হয়তো কস্ট বাড়বে আর কি, বিকজ অফ দ্য ড্যামারেজের কারণে। কিন্তু এটা হবে, প্রভাবটা হ্যাঁ আরো এটা হবে। হ্যাঁ, আরেকটা সমস্যা হবে যে যে আমদানি যেটা সেটা তো শুধু কনজিউমার গুডস না, এটা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল, মেশিনারিজ, তাতে হয়তো সাপ্লাই চেনের মধ্যে রপ্তানিতে প্রোডাকশন, একটা রাইট, প্রভাব পড়তে পারে। সাপ্লাই চেনে, প্রোডাকশনে, রপ্তানি পণ্য উৎপাদনে, রপ্তানি প্রক্রিয়াকরণে, এখানে একটা অর্থনীতিতে ডেফিনেটলি যদি 5 দিন 1.5 দিন 6 দিন দেরি হয় তাহলে তো ইম্প্যাক্টটা তো ওখানে পড়বে, এটা একটা সমস্যা হবে। কিন্তু এটা আমার মনে হয় এটা যদি গভর্নমেন্ট এখন কালকের আলোচনা যদি সমস্যাটা একটা সমাধান হয়, আমার মনে হয় এটা খুব সিরিয়াস কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। আপনি তো কালকের আলোচনায় থাকছেন, আমি যতদূর তালিকাটা দেখলাম তো আপনি আসলে সেখানে কি বলতে চান, আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে আপনার মতামতটা কি? হ্যাঁ, আমার ক্লিয়ার বক্তব্য, আমি এই বিষয়টা নিয়ে মনে হয় সবচেয়ে বেশি কাজ করেছি, চিন্তা করেছি, এবং 2007-এ যখন এই পলিসিকে সেপারেট করা হয়েছে তখন আমি এই প্রক্রিয়ার সাথে ছিলাম। আমি তখনও এনবিআর এর সদস্য ছিলাম, এবং এই প্রক্রিয়া আমরা তখনই কিন্তু এটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আমরা এটা আইআরডিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আইআরডিতে স্পেস না থাকার কারণে তখন আমরা ওই গণপূর্ত মন্ত্রণালয়কে বলেছিলাম যে আমাদের তো এখানে একটা আলাদা ইউনিট করতে হবে, উইং করতে হবে, আমাদেরকে স্পেস দেওয়ার জন্য। তো ওরা আর সময় দিতে পারে নাই। ইন দ্য মিন টাইম দিদেন চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, নতুন চেয়ারম্যান আসছে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এবং এটা আলটিমেটলি আবার ব্যাকসিটে চলে গেছে, সেই কারণে এটা হয় না। কিন্তু ওই অর্ডারটা কিন্তু এখনও আছে, ওই অর্ডারটা এখনও আছে। আমাদের বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে যে পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন সেপারেশনের বিষয়টা এনবিআর 1993 সনে আইএমএফ প্রথম বলেছিল, 1993 সনে, দেন 2005-06 ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল, এবং 2007-এ যে সেপারেশন যে অর্ডারটা হয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু চাপ সৃষ্টি করেছে, কোনো একটা কন্ডিশনাল হিসেবে দিয়েছে, সেই হিসাবে 2007-এ সে অর্ডারটা হয়েছিল। এবং আপনি যদি জানা থাকার কথা 2009-এর বাজেটেও কিন্তু এই বিষয়টি পার্লামেন্টে প্লেস করা হয়েছিল যে এনবিআর এর পলিসি শিফট করা হবে এনবিআর থেকে স্বচ্ছতার জন্য, এবং তখন প্রস্তাবটা বাজেট বক্তৃতা বলা হয়েছিল যে এটাতে অর্থ বিভাগে যাবে, এবং পার্লামেন্ট সেটাও অনুমোদন করে দিয়েছে। তার মানে একটা ছিল যে আইআরডিতে যাবে, সেটাও ছিল, আবার পার্লামেন্টে যাবে বাজেট বক্তৃতা, সেটাও ছিল। হাওয়ার এটা নতুন নয়। তারপরে 2022-23 সন থেকে কিন্তু বিষয়টা বিভিন্ন ফোরাম থেকে, আমি তো সেমিনারে ছিলাম, এখন যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ভাই, আমরা বিভিন্ন সেমিনারে, আহসান মনসুর ভাই বেসিক্যালি বিষয়টা উঠেছেন, তারপরে ব্যবসায়ী মহল থেকে আস্তে আস্তে উঠেছে, আমি সব সেমিনারে ছিলাম, এইভাবে আসছে। এখন একটা কিন্তু গণদাবি স্বচ্ছতার জন্য। আর সেকেন্ড হচ্ছে আমাদের ট্যাক্স পলিসি নিয়ে ব্যবসায়ীদের অনেক অভিযোগ, এবং বিকজ আমাদের বর্তমানে যে ট্যাক্স পলিসি আছে তাতে বাংলাদেশের রেভিনিউর 80% কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স। কোনো উন্নয়নশীল দেশে, কোনো উন্নত দেশের, একটা উন্নয়নকামী দেশে 80% ইনডাইরেক্ট ট্যাক্স হতে পারে না। যেখানে সারা পৃথিবীতে এখন ট্যাক্সের ক্ষেত্রে নিয়ম হয়েছে, ট্যাক্স রিফর্মের ক্ষেত্রে নিয়ম হয়েছে, আপনি ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ডিপেন্ডেন্সি কমিয়ে ডাইরেক্ট ট্যাক্স উপর ডিপেন্ডেন্সি বাড়াবেন। এবং আমাদের গভর্নমেন্টেরও সবসময় প্রত্যাশা যে আমরা ডাইরেক্ট ট্যাক্স উপর ডিপেন্ডেন্সি বাড়াবো। সবসময় বলা হয়েছিল যে আমরা 50% অন্তত ডাইরেক্ট ট্যাক্স আদায় করবো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই ডিস্টর্শনের ট্যাক্স পলিসি থাকার কারণে এবং ম্যানেজমেন্ট না থাকার কারণে আমরা কিন্তু এখনও 80% ইনডাইরেক্ট নেচারের ট্যাক্স আদায় করতেছি। ইভেন কি ডাইরেক্ট ট্যাক্স যাকে বলছি নাম দিচ্ছি সেটাও কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, টিডিএস বিভিন্ন নাম দিয়ে, এবং সেটা বিজনেসকে এফেক্ট করছে। যাতে আপনি দেখেন কোনো বিনিয়োগ দেশে বিদেশে আসতেছে না, বিকজ আমাদের ট্যাক্স। আজকেও যে ওনারা যে সেমিনারটা করেছিলেন সিপিডি, সেখানেও কিন্তু একটা কথাই বলেছেন যে ব্যবসায়ীরা নাকি বলেছে, বারবার বলতেছে যে বাংলাদেশে বিনিয়োগের অন্যতম অনেকগুলি অবকাঠামোগত সমস্যার পাশাপাশি হয়তোবা সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশ ট্যাক্স সিস্টেম। তো কাজেই আমাদের ট্যাক্স সিস্টেমকে চেঞ্জ করতে হবে। সেই জন্য পলিসি এবং ম্যানেজমেন্ট সেপারেট করার সাথে সাথে এন্টার ট্যাক্স ম্যানেজমেন্টকে কিন্তু আধুনিক মানে উন্নত করার কোনো বিকল্প নেই। এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে এই যে ট্যাক্স পলিসি, এটা কিন্তু যদি আপনার এই ডিস্টর্শন থেকে বের করতে গেলে ওই পলিসি ইউনিটে ওই রকম লিডারই আনতে হবে যিনি এটা বুঝবেন। যিনি বুঝবেন না তাকে দিয়ে যদি আনা হয় তাহলে আমি আপনাকে বলি পলিসি শুধু সেপারেশনটা কাগজে কলমে থাকবে, বরং আরও ক্ষতি হবে। বিকজ পলিসি এক জায়গায় থাকতে কিছুটা হলেও ভুলভ্রান্তি হলেও কারেকশন করা যেত ম্যানেজমেন্টে ইয়েতে, কিন্তু এখন যদি আলাদা হয় তাহলে কিন্তু সংকট আরও ঘনীভূত হবে। কাজে আমাদের প্রস্তাব থাকবে সরকার যেন বিষয়টাকে বাস্তবতা, আন্তর্জাতিক আঙ্গিকে, বাস্তবতার আলোকে, স্টেক হোল্ডারদের প্রত্যাশার আলোকে এবং আমাদের যে ট্যাক্স এনবিআর টোটাল রিফর্ম, এটাকে মাথায় রেখে যেন বিষয়টাকে বিবেচনা করে, এটাই আমার থাকবে আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা জানি যে এখন যারা আন্দোলন করছেন তারাও বলছেন যে সরকারের মূল যেই
সিদ্ধান্ত, সেখানে তাদের কোনো দ্বিমত নেই বা তাদের মতদ্বৈততা নেই, কিন্তু সমস্যাটা আসলে কোথায় হচ্ছে তাহলে? সমস্যা এক জায়গায়, ওই যে যিনি কে নেতা হবেন ওখানে মানে দুই বিভাগের সচিব কে হবেন? কে হবেন। আমরা প্রস্তাব করেছিলাম যে দুইটাতেই হবে, যারা এই ডোমেন সম্পর্কে নলেজ থাকবে বাট কম্পিটেন্ট। মানে আপনি বলছেন যে কাস্টমস ক্যাডার এবং ইনকাম ট্যাক্স ক্যাডারের থেকে হবে? পলিসিতে আমরা ওটা বলিনি, আমরা বলেছি যে রাজস্ব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন। এটা আমরা আরো ওয়াইড করে দিছি। স্যার একদিন ইকোনমিক্সে পড়াশোনা করছে। আপনি আজকে পৃথিবীতে অনেক দেশে কিন্তু আপনি জানেন প্রাইভেট সেক্টর থেকে কম্পিটেন্ট লোক, আমরা প্রাইভেট সেক্টরের লোকদেরকেও দেখছি অনেক কম্পিটেন্ট লোক আছে। আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টের লোক দেখছি অনেক যোগ্য লোক বাংলাদেশেও আমরা দেখেছি, তাদের সাথে কথা বলতেছি। ওয়াই নট? ওপেন করছে না কেন সোসাইটিকে? আপনি যদি ডেমোক্রেটিক সোসাইটির কথা বলেন, আমি আজকে বিভিন্ন জায়গায় দেখবেন এরা অনেক যোগ্য লোক, এবং আমরা যে রিফর্ম প্রোগ্রাম বানাচ্ছি, আমরা যখন ডকুমেন্ট রাখি সব কিন্তু প্রস্তাব বাইরের থেকে আসছে, এনবিআর ভিতর থেকে কিছু আসে নাই। কাজে এটা দাবি করা ঠিক হবে না যে এনবিআর লোকেরা খুব বেশি জানে ওখানে বসে। বাইরের লোকেরা কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বা প্রফেশনাল পড়াশোনা করতে গিয়ে সারা পৃথিবীতে এখন ট্যাক্স কিন্তু একটা একাডেমিক বিষয়, পড়াশোনা করে। কাজে আপনি একজন যিনি আন্তর্জাতিক নলেজ যার আছে এবং ডোমেস্টিক হয়তো বা ব্যবসা বাণিজ্য করেন হয়তো বা সৎ, আপনি এরকম লোককেই বা কেন নেবেন না? যদি ডায়নামিজম চান, তাই না? এটা করতে তো আপনি ওপেন করে দেন। আপনি ট্রেডিশনাল ব্যুরোক্রেসি দিয়ে সব চালাইতে চাবেন সারা জীবন। ট্রেডিশনাল ব্যুরোক্রেসির অভিজ্ঞতা তো আমাদের 70 বছর আমরা দেখেছি, উন্নত কিছু নয়, বরং একটা কায়েমি স্বার্থই তৈরি হয়েছে। আলটিমেটলি তো জনগণের কাছে ক্ষমতা যায়নি। আমরা 80% রেভিনিউ ইনডাইরেক্ট ট্যাক্স আদায় করছি। এটা খুব লজ্জাজনক একটা জাতির জন্য, যেখানে আমাদের 50% 60% ট্যাক্স আসার কথা, যেখানে বলা হয়েছে যে 4 কোটি লোক দেশের ট্যাক্সের নেটে আসার কথা, সেখানে আইসে কত টিএন দাঁড়ি মানে হয়তো 1 কোটি 5 কোটি লাখ সামথিং, কিন্তু রিটার্ন দেয় মাত্র হয়তো 45-50 লাখ। এই 45-50-এর মধ্যে 25 লাখ হচ্ছে সরকারি কর্মচারী অথবা বিভিন্ন কোম্পানি কর্মচারী। তার মানে এদেশের আফামত জনগণ কিন্তু ট্যাক্সের নেটে নেয়। এটা জাতির জন্য লজ্জার না? আপনাকে তো রেভিনিউ আদায় করতে হবে, ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, কোনো উপায় নেই। বৈষম্য কমাইতে গেলে এনবিআর এর ট্যাক্স পলিসি আধুনিক করার কোনো বিকল্প নেই, ট্যাক্স ম্যানেজমেন্টকে আধুনিক করার কোনো বিকল্প নাই। আপনাকে যদি ধরেন ট্যাক্স গ্যাপ, যেটাকে আমরা ট্যাক্স ইভেশন বলি, সেটা যদি বন্ধ করতে হয় তাহলে আপনাকে এনবিআর এর এই ট্যাক্স পলিসিকে আধুনিক করতে হবে, এবং সেকেন্ড থিং হচ্ছে আপনাকে ম্যানেজমেন্টকেও আধুনিক করতে হবে। ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বিকল্প নাই। তারপরে আপনার ম্যান পাওয়ার, তাদের ট্রেনিং, তারপরে স্টে করলে ট্যাক্স পে সার্ভিসেস, কোনো সার্ভিস আছে বলে? ট্যাক্স পেয়াররা কিন্তু কোনো সার্ভিস পায় না। কস্ট অফ ডুইং বিজনেস, আপনি যদি বাংলাদেশের ট্যাক্স সিস্টেম কমপ্লায়েন্স করতে যান, ভ্যাট বা কাস্টমস, আপনি দেখবেন যে যদি হিসাব করা হয়, ইনাদের এগুলি গবেষণা করা উচিত, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে অথবা বিভিন্ন ফোরামে যাদের করা উচিত, যে আসলে এখানে কস্ট অফ ডুইং বিজনেস কতটা এই ট্যাক্স পলিসি, ট্যাক্স কমপ্লায়েন্স বা আমাদের প্রসিডিউর ইম্প্যাক্ট করতেছে। এটা তো একটা এম্পিরিক্যাল স্টাডি হওয়া উচিত ছিল না। আনফর্চুনেটলি এই দেশে কোনোটিই হয় না, এনবিআরও করে না, বাইরে কেউ করছে না। এগুলি থাকলে, আজকে ডকুমেন্ট থাকলে হয়তো সরকারের কাছে ডকুমেন্ট থাকলে সরকারও বুঝতে পারতো আসলে সমস্যাটা কোথায়। একবার গ্রাউন্ড লেভেলে যে সমস্যাগুলো, সেটা কিন্তু কোনো লেভেলে কোনো আলোচনা হচ্ছে না। এটা আমরা জানি বা যারা ব্যবসা করে তারা জানে। কাজে এই সংকট থেকে উদ্ধার করতে গেলে আমি আপনাকে বলি, বড় ধরনের রিফর্মে হাত দিতে হবে, যেটা আমরা কাজ করতেছি। আমরা স্টেক হোল্ডারের সাথে বসতেছি, সবগুলিকে সমস্যা নিয়ে আসছি, এনবিআর লোকদের সাথে কথা বলতেছি, এবং তারাও যে খুব ওপেন হচ্ছে তা নয়, কিন্তু তারা ওপেন হোক বা না হোক, আমরা জনগণের দেশের স্বার্থ আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে যেটি উত্তম আমরা সেটা প্রস্তাব করব, সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ওই যে বলছিলেন যে মাথা কে হবে, সেটি নিয়ে ইয়েটা খটকাটা কোথায় লাগছে? কটকাতা হচ্ছে যে আমরা আমাদের কমিটি থেকে বলেছিলাম যে এখানে এই পলিসিতে যে রাজস্ব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন, সেটি তো শুনলাম, কিন্তু হ্যাঁ, সিদ্ধান্ত কি এসছে না, অধ্যাদেশে? ব্যবস্থাপনা বিভাগে হবে যে যারা এনবিআর এর মেম্বার হিসেবে থাকবেন, তাদের থেকে সবচেয়ে যোগ্যতম মেম্বার, নট নেসেসারি সিনিয়র মোস্ট ওয়ান, মাইট বি দি সবচেয়ে ইয়াংগেস্ট ওয়ান, ইফ হি ইজ কম্পিটেন্ট অ্যান্ড ডেডিকেটেড, তাকে করতে হবে। তার মানে আমরা ব্যুরোক্রেসিতে একটা সিগন্যালও দিচ্ছি যে ব্যুরোক্রেসির মেধার যেন, লিডারের নলেজেবল লিডার যেন সামনে চলে আসে। এটা কিন্তু অন্যান্য অর্গানাইজেশন যেন এই বিষয়টাকে কালচার করা, এটা হওয়া উচিত এই দেশে, সেভাবে আমরা প্রস্তাব করছি। কিন্তু যেটা গভর্নমেন্ট এই অর্ডিন্যান্সে করেছে, সেটা ওই নীতিবিভাগে বলেছে যে রাজস্ব বিষয়ে যারা করবে, অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে এইভাবে না বলে ওটা অনেকটা ওপেন রাখে দিচ্ছে। তাতে হ্যাঁ উপযুক্ত ব্যক্তি মানে কি, এর কোনো সংজ্ঞা নাই, এটা একটা অ্যাম্বিগুয়াস টার্ম।
আপনি উপযুক্ত ব্যক্তি যদি বলতেন যে ওখানে যে কার্যাবলী আছে, উপযুক্ত আপনি সরকারি কর্ম রাইট, উপযুক্ত সরকারি কর্মকর্তা বলেছেন, কিন্তু যদি আপনি বলতেন ওখানে যে কার্যাবলী আছে যে ধারা 5-এ, সেই কার্যাবলী সম্পর্কে নলেজেবল এমন উপযুক্ত কর্মকর্তা যদি বলতেন, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু আপনি সেটা বলেন নাই, তার মানে আপনি উপযুক্ত সঙ্গ দেন নাই। এইরকম একটা ড্রাফট কেমনি ব্যাটিং হয়েছে সেটা আমি বুঝি নাই। যাই হোক, সেটা বলাতে অস্পষ্টতা রয়ে গেছে, যাতে অথবা এনবিআর অফিসাররা শঙ্কা করতেছে যে এটা তো অন্যরা এটা নিয়ে যাবে, এটা নেওয়ার সুযোগই সেইভাবে রয়ে গেছে। কিন্তু নিয়ে যাবে কোথায়? এখনো তো তাই আছে। এখনো তো তাই আছে না, এখন যেহেতু ভাগ হয়েছে সেটাও ওরা দখল করে ফেলবে, এরকম একটা ধারণা আছে। আর এখানে যেটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে আমরা যেটা বলেছিলাম মেম্বারদের থেকে সবচেয়ে যোগ্যতম ব্যক্তিকে সুনির্দিষ্ট নীতিমালা ভিত্তিতে করাবে, সেখানেও বলা হয়েছে যে যে এরা অগ্রাধিকার পাবে, অগ্রাধিকার পাবে। হ্যাঁ, তো তার অগ্রাধিকার, মানে অগ্রাধিকার নাও পেতে পারে। হ্যাঁ অগ্রাধিকার, তো সেখানে বলা আছে আবার স্ট্যাম্প ডিউটি। তো এখন স্ট্যাম্প ডিউটি হয়তোবা যদি কোনো একজন ওই যে কেউ আপনি হয়তোবা কোনো ওই স্ট্যাম্প ডিউটি যে করে এরকম একজন কানিও বলতে পারেন যে তিনি, অথবা ল্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন যারা দেখে বলতে পারেন তিনিও তো রাজস্ব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন আছে। কাজে এটা মনে হয় অ্যাম্বিগুয়াস না রেখে আরও যাতে ফোকাসড করা হয় যে এই ডোমেন নলেজ সম্পর্কে, এটা হলে ভালো হয় আর কি, আমি মনে করি। জি, ধন্যবাদ। তো আমি একটি ছোট্ট বিষয়, যে বাংলাদেশের রাজস্ব আহরণের যে খরচ, এটি নাকি পৃথিবীতে সর্বনিম্ন। আমি যতদূর জানি যে প্রতি 100 টাকা আহরণে খরচ হয় 31 পয়সা। এরকম কি এটা শুনলাম? এটা আমি মনে করি এটা সঠিক দাবি নয়। কেন দাবি না? আমি আপনাকে বলেছিলাম যে বাংলাদেশে যে রেভিনিউ এনবিআর আদায় করে তার 90% কিন্তু এনবিআর আদায় করে না। এর একটা অংশ আছে টোবাকো থেকে, টোবাকোর জন্য আপনি স্ট্যাম্প, তার জন্য গভর্নমেন্টের এক্সপেন্ডিচার আছে, তাই না? তার মানে স্ট্যাম্প আপনি, ওটা কিন্তু এনবিআর এর অংশ না, ওটা কিন্তু এনবিআর এর দাবির মধ্যে পড়ে না। দেন আপনি সোর্স ট্যাক্স, ইনকাম ট্যাক্স আদায় করেন 70%। আবার অ্যাডভান্স ট্যাক্স যদি ধরেন, যেটা কোম্পানিরা মেয়াদে দেয়, সেটাও কিন্তু অনেকটা অটোমেটিকই আসে নাকি? এখানে কোনো এফোর্টের কিছু নেই, আছে কোনো এফোর্টের কিছু নেই, কোনো এনফোর্সমেন্টের কিছু আছে তেমন নাই। তো তার মানে ওখানেও কিন্তু 80-90% কিন্তু ওখান থেকে আসে। তারপরে ভ্যাটে 40% আছে বিডিএস থেকে, সোর্সের থেকে কাটে, তাই না? অনলি কাস্টমসের ট্যাক্সটা, সেটা তো ওখানে অটোমেটিক ইয়ে হয়, এখানেও তেমন কিছু নাই। তো কাজেই এনবিআরের 80-90% ট্যাক্স কিন্তু এনবিআর লোকেরা আদায় করে না। এনবিআরের লোকেরা যদি তাদের সিস্টেম ডেভেলপ করে, ওই যে স্ট্যাম্পের জন্য খরচ না করে, অন্য সংস্থার উপর এত দায়িত্ব না দিয়ে, যদি তারা এফোর্ট দিয়ে তাদের সিস্টেম ডেভেলপ করে ট্যাক্সের নেটে এনে এবং ট্যাক্সের রিফর্ম করে, যদি যাতে কোনো ফাঁকি দিতে না পারে, সবাই যেন তার একটা সঠিকভাবে তাদের প্রোফাইল যেন জানা যায়, সেইভাবে যদি করে রিস্ক ম্যানেজমেন্টের ভিত্তিতে যদি করে আদায় করতে পারতো এবং তাতে যদি খরচ কম হইতো, তাহলে এই দাবিটার যৌক্তিকতা ছিল। কিন্তু এখন উইদাউট দ্যাট এনভায়রনমেন্ট, ওই ধরনের এফোর্ট ছাড়া বাইরের সংস্থার লোকদের দিয়ে আদায় করার যে দাবিটা, এটা আমি মনে করি খুব একটা যৌক্তিক কিছু নয়। ওকে, যে এনবিআর বা যে সদ্য সাবেক যে জাতীয় রাজস্ব বোর্ড, এই এই খাতে যে রিফর্মসের কথাগুলো আসছে, তো কিন্তু আমরা অতীতে যে এনবিআরে সরকারের যে বিনিয়োগ, যে আমার রাজস্ব বাড়াতে তো বিনিয়োগ করতে হবে অবশ্যই, তাহলেই না রাজস্ব বাড়বে, ক্যাপাসিটি বাড়বে। Right. তো সেই জায়গাটায় কি বিগত বিগত সময়গুলোতে বা এখন সরকারের কি সঠিক মনোযোগ আছে কি, তৌফিকুল ইসলাম খান? দেখেন, বিনিয়োগ যেভাবে বলেন এটা তো টাকা পয়সার ব্যাপার না। বিষয়টা হলো, দেখেন, বিনিয়োগ একেবারে হয় নাই তাও না, ওটা ফলও দেয় নাই। মানে আমি অনেক কম পয়সা অনেক রাজস্ব করে, ব্যবসায়িক প্রতিষ্ঠান না তো। মানে এইভাবে যখন আলোচনা হয় তখন আমি খুবই অবাক হই। সরকার তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। ট্যাক্স কর আদায়ের কারণ কি? কর আদায়ের কারণ হলো আপনার রাজস্ব যেন সঠিকভাবে হয়, এটা বেশি লাগবে, এটা আমাদের সবচাইতে দুনিয়ার মধ্যে কম আছে। এইখানে যেভাবে কর আদায় হচ্ছে প্রচুর ফাঁকি আছে, তাহলে ন্যায্যতার ভিত্তিতে কর আদায় হচ্ছে না, সেইটাও আমি পারছি না। 3 হলো, যদি আপনি দেখেন যে এখানে ওই যেটা বললেন যে এটা বৈষম্য কমাচ্ছে কিনা, যাদের বেশি সামর্থ্যবান তারা দিচ্ছে কিনা, তাও না, এটা আমার পরোক্ষ করে বেশি নিচ্ছি, তা আমার পারপাস তো সার্ভ করে না। এই ধরনের কথাবার্তার কোনো মিনিং হয় না। যেই বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগ ফল দিয়েছে কিনা, যেমন ভ্যাট অনলাইন প্রজেক্ট হয়েছে, সেটা কি আমাকে যথেষ্ট ঠিকঠাক মতো ভ্যাট এনে দিয়েছে? আমার ইনকাম ট্যাক্সে এখন পর্যন্ত যতগুলো প্রজেক্টে আমি পয়সা দিয়েছি এবং ঋণ করা টাকা দিয়ে আমি খরচ করেছি, বিদেশি ঋণ, রাইট,
সেইগুলার কি আমি সুফল পেয়েছি? ঢালাওভাবে ওনারা বলবেন না, কারণ যেই সফটওয়্যার ব্যবহার করেছেন সেটা বিদেশি এক কোম্পানি করেছে, সেই কোম্পানি চলে গেছে, সেই সফটওয়্যার ফেলে দিয়েছে। দেখেন এগুলো সত্যি কথা। সো দ্য ইম্পর্টেন্ট থিং কি এখন, এগুলো তো সব আমরা জানি, অনেক বলেছি, সব অভিযোগ করে তো লাভ নাই। ইম্পর্টেন্ট থিং হলো যে আমি আগের এই অভিজ্ঞতা থেকে, এই 15 বছরের অভিজ্ঞতার কথা বলছি না, এইটা আমাদের 50 বছরের অভিজ্ঞতা, সেখান থেকে আমি শিখছি কি না। যদি শিখি তাহলে আমার যেই ইনভেস্টমেন্টটা করতে হবে এইটাকে ওই টুকরো টুকরো করে আপনি ইনভেস্টমেন্ট করেন না। Right. আপনি যদি ওই যে ডিজিটালাইজেশনের কথা বলেন, ডিজিটালাইজেশনটা সামগ্রিকভাবে করেন। Holistic আপনার thinking. ভ্যাট, কাস্টমস আর tax. ইনকাম ট্যাক্স, প্লাস অন্যান্য রেগুলেটরি। আচ্ছা ওগুলো বাদ দিলাম আমি, এই তিনটাই তো প্রধান। এই তিনটাকে ইন্টিগ্রেট করেন না। আপনি যার ইনকাম ট্যাক্সের যে কোম্পানির যখন দেখবেন তার সাথে আপনি ভ্যাটেরটার কোনো মিল নাই, ভ্যাটের লোক তাদের তথ্য উপাত্ত ইনকাম ট্যাক্সের উইংকে দেয় না, এই ধরনের অভিযোগ আছে। এইটা তো মানে মানতেও কষ্ট হওয়া উচিত। সুতরাং বিনিয়োগ যে করবেন এটা টাকা পয়সার ব্যাপার না। আমি মনে করি না যে এটা অর্থের কারণে আটকে গেছে, তা না। অনেকগুলো মানসিকতার ব্যাপার, অনেকগুলো এগুলো প্রাতিষ্ঠানিক ব্যাপার। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা 2000 মানে আজকে থেকে প্রায় 15 বছর আগে আমরা একটা পেপার করেছিলাম যে কিভাবে ট্রান্সফার প্রাইসিং সেল করা যায় বাংলাদেশে, এবং তারপর 2011 সালে, যদি আমি ভুল না করি, বা 11 সালেই সম্ভবত ট্রান্সফার প্রাইসিং সেলটা করলো। এই কিছুদিন আগে তাদের জন্য যে একটা ডাটাবেস কিনতে হয় ইন্টারন্যাশনাল প্রাইস দেখার জন্য, এটা হলো যে আপনি যখন বিদেশে বাণিজ্য করেন, বিশেষত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তারা সঠিক দাম দেখাচ্ছে কিনা এইটা ধরতে যেগুলো পারে আমদানি করছে। ওটার একটা ডাটাবেস থাকে, ইন্টারন্যাশনাল ডাটাবেস। ওই ইন্টারন্যাশনাল ডাটাবেসটা কেনার অর্থ নাকি পাচ্ছিল না। তো এটা তো বিনিয়োগের সমস্যা না। সমস্যা হলো যে আপনি এটা করতে চান না কারণ ওখানে গোষ্ঠী স্বার্থ আছে। আপনি চান না কারণ নিঃসন্দেহে এইটার ভিতরে অবশ্যই একটা বড় দুর্নীতির বিষয় আছে, এবং এখানে ঘুষের বাণিজ্য আছে। ওই যে বলেন কস্ট অফ ডুইং বিজনেস, আপনি বিজনেসকে যদি জিজ্ঞেস করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে বলবে যে প্রত্যেকের আপনি ঠিকমতো ট্যাক্স দিই আর না দিয়ে আমাকে ঘুষ দিতে হয়, তাহলে আমি ঠিকমতো ট্যাক্স দিব। তো সেই প্রক্রিয়াগুলো আমি মনে করি যে আপনি আমার হিসাবে ইট ইজ নট অ্যাবাউট যে আমার পয়সা বেশি দিচ্ছি না কম দিচ্ছি, কোথায় দিব, কেমনভাবে দিব, ইন্টিগ্রেটেডভাবে দিব কিনা এটা। এবং যেই রিফর্মটাও এখন করবেন, মানে ওনারা এখনও রিপোর্ট দেন না, আমি ফরিদ ভাই এখানে আছে, আমি বলেছি আগেও, আপনারা এমনভাবে এটাকে ডিজিটালাইজেশন করেন যেন ঢাকা শহর কেন, বাংলাদেশের কোথায়কার জমি কত আছে, ল্যান্ড ডিজিটালাইজেশন, এই ফ্ল্যাট বাড়ি কেনার যে হিসাব, এইটার সাথে যেন ইনকাম ট্যাক্সের ডেটার একটা মিল থাকে, তার সাথে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের যেন কানেকশন থাকে, যে আমি আমার এনআইডি আছে, আমার এনআইডির সাথে পাসপোর্ট আছে, তার সাথে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, কতগুলো জমি আছে, কতগুলো ফ্ল্যাট আছে, ওনারা যেন চাইলেই একজন দেখতে পারেন। আমার এখানে দেখতে পারেন কি, আমার সাবমিট করা লাগবে কেন, আমি যেন আমার এনআইডি দিয়ে আমার ফাইলে যখন ঢুকবো আমি এগুলো ইনপুটও আমার দেওয়ার দরকার নেই, আমি কিনেছি ওইটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এগুলো তো জটিল কোনো প্রক্রিয়া না। আমরা এখন ফেসবুক দিয়ে জিমেল অ্যাকাউন্ট কোথায় আছে, তার সাথে আমার ফোন নাম্বার কি আছে পারি, আর এইটা আমরা পারছি না। আপনি কি মনে করেন এটা প্রযুক্তির সমস্যা? আপনি কি মনে করেন এটা অর্থের সমস্যা? না, এটা চিন্তার সমস্যা। এবং যাদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছেন, আপনি যদি ওই বাক্সের ভিতরেই কথা বলেন, তাহলে ওই বাক্সের লোকজন আপনাকে ওই সংস্কারগুলো এমনভাবে করাবে যেন এগুলো আর করা না হয়। আপনাকে বিভিন্ন ধরনের জটিলতার কথা বুঝাবে যে না এইটা তো করা যাবে না, ওই ডিপার্টমেন্ট দিবে না, এই আইনের ব্যত্যয় হয়ে যায়। এইগুলো বিষয় না। আমার উদ্দেশ্যটা যদি পরিষ্কার থাকে, আমি মনে করি যে এই সংস্কারগুলো এইভাবে হলিস্টিক্যালি হওয়া উচিত। সুতরাং যেটা ফরিদ ভাই বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার। বাংলাদেশের এত উন্নয়ন যদি হয়ে যায়, আমি সেইটার জন্য যথেষ্ট পরিমাণ সম্পদ পাবো না, এবং আমার দেশের মানুষের জন্য চিকিৎসার জন্য, তাদের শিক্ষার জন্য, তাদেরকে যোগ্য মানে দক্ষভাবে শ্রমবাজারে আনার জন্য আমি যথেষ্ট বিনিয়োগ করতে পারবো না, আমি তাদেরকে সামাজিক সুরক্ষা দিতে পারবো না। এই ধরনের রাষ্ট্র নিঃসন্দেহে আমরা 71 সালে যখন মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, বা এই 24 সালে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা মানে একটা পরিবর্তন করেছি, কোনোটারই কিন্তু যদি আপনি বলেন উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো যে আমরা এই রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদগুলো আমরা যথাযথভাবে যেন কালেক্ট করতে পারি, এবং সেইটাকে বিনিয়োগ করে আমরা যেন দেশের মানুষের মধ্যে এক ধরনের বৈষম্যহীন, শব্দটা আবারও আমি বলছি, বৈষম্যহীন একটা সমাজ গঠন করতে পারি। ধন্যবাদ। আমি ছোট্ট একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করব, তারপর আমাদের হাতের সময় শেষ। তো এই যে কালকে আলোচনা হবে, কিন্তু গভর্নমেন্ট যেই প্রক্রিয়ায় করে ফেললো জিনিসটা,
সেই প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে যাওয়ার পর মোহাম্মদ ফরিদ উদ্দিন যেই পরামর্শক কমিটির সদস্য, ওনারা যেই রিপোর্টটা ভবিষ্যতে সাবমিট করবেন বলে তৈরি করছেন, সেই প্রতিবেদনের কি আসলে কোনো ভ্যালু থাকে? না না, ভ্যালু থাকে না এটা মনে করেন। আমি শুনেন, এত নেতিবাচক হওয়ার কিছু নাই। আমি মনে করি যে নিঃসন্দেহে এটা একটু ঝুঁকির মধ্যে তো ফেলেছে। যদি এই প্রথম সংস্কারটাই ঠিক মতো করতে গিয়ে একটা হয়, অনেক সময় পুরো বিষয়টাই এটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। এটা আমিও বলেছি আমার মন্তব্যে। কিন্তু আমরা ইতিবাচক থাকি। আমি মনে করি যে এই যে অর্ডিন্যান্সটা করা হয়েছে, এখানে বলা হয়েছে যে এটা কবে থেকে এফেক্ট হবে এটা সরকার পরে নির্ধারণ করবে, এবং এখানে অনেক ধরনের প্রক্রিয়া আছে। ইনস্টিটিউশন ভাগ করছেন, সুতরাং নতুন অফিস করতে হবে, নিয়োগের ব্যাপার আছে, এটা লম্বা প্রক্রিয়া, হ্যাঁ, একদিনে হবে না। যে কারণে আমি বলছি হয়তো এটার বড় অংশটাই হয়তো নির্বাচিত একটা সরকার এসেও করতে পারেন যদি এর ভিতরে ইলেকশন হয়ে যায়। সুতরাং আমি মনে করি যে যারা এই সংস্কারের সাথে জড়িত আছেন তারা এখন ইতিবাচকভাবে সামগ্রিকভাবে IMF-এর কিস্তি আমরা বোধহয় পেয়ে যাব। IMF-কেও বোঝানো যে এটা হবে, কিন্তু এটা প্রক্রিয়াটার ভেতরে আমরা করছি, কিস্তি পাওয়া যাবে। আপনারা এখন মনোযোগ দেন যেন এটাকে আরেকটু ওপেনভাবে করা হয়, এবং সামনে যে সংস্কারগুলো আসছে এইটা নেতৃত্বের জায়গা, ভাগের জায়গা একটা বিষয়, কিন্তু এর সাথে আরও বড় বড় বিষয়কে ওনারা দেখছেন। সেই সব বিষয়ে আমরা যারা ব্যবসা বাণিজ্য করছেন, সামনের দিনে এত বড় একটা বিনিয়োগ সম্মেলন হলো, যারা বিদেশি বিনিয়োগকারী আছেন, যারা দেশি বিনিয়োগকারী আছেন, তারাও কিন্তু বসে আছেন যে সামনের দিনে বাংলাদেশের কর ব্যবস্থা কী হবে। রাইট। সুতরাং এই পুরো যে সরকারের যেই একটা পরিবর্তন করবার যে একটা উদ্দেশ্য, এইটার একটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি দ্য হার্ট অফ ইট যদি একটা জায়গায় থাকে যে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, তাহলে আর একটা জায়গায় আছে হলো যে আমার অর্থনৈতিক এই সংস্কারগুলো করা। সুতরাং এইটাকে সেইভাবে দেখে আমি মনে করি ওনারা আরও স্বচ্ছতা, আরও আলোচনা এবং আরও জবাবদিহিতার ভিতরে একটা সাকসেসফুল করবেন। কারণ এইবারের যেই অপরচুনিটি আমাদের দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এমন একটা আমাদের দেশের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি না, যে আগামী 5-10 বছর ভিতরে যদি আমরা এটার রূপান্তর ঘটাতে না পারি, আমাদের যে অর্থনৈতিক সম্ভাবনা এটা 100 বছরেও ফেরত আসবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সময় দেওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই অন্যান্য বিষয় বা এই বিষয়েও আমরা ভবিষ্যতে আবার আলোচনা করতে পারবো। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। প্রিয় দর্শক, এখন গ্রীষ্মকাল, দেশ জুড়ে দাবদাহ চলছে, পাশাপাশি বিরতি দিয়ে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করছে। এ সময়ে ঠান্ডা জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, ডেঙ্গুর সংক্রমণও ধীরে ধীরে বাড়ছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।